দেখো ভাই, এক দাগে একটা অঙ্ক রয়েছে যে এখান থেকে বলছে এর একক স্থানীয় অঙ্ক কত। কি বলছে? এর একক স্থানীয় অঙ্ক কত। তো একক স্থানীয় অঙ্ক বের করা খুবই সোজা। পাওয়ারগুলোকে কি করতে হবে? 4 দিয়ে ভাগ করে পাওয়ারটাকে কম করতে হবে। তাহলে এইখানে দেখো রয়েছে কি 53, 4 দিয়ে লাস্ট দুটো ডিজিটকে ভাগ করো। তাহলে 53 করে 4 দিয়ে ভাগ করি কত হয়? 4 তেরং 52। তাহলে অবশিষ্ট কত থাকছে? 1। ইউনিট ডিজিটটা নেব, যেহেতু আমার একক স্থানে চেয়েছে, তাহলে একক ঘরটা নেবো। তাহলে একক ঘর 2 আছে, আর পাওয়ার কি ভাগ করে নিচ্ছি, কারণ প্রত্যেক 4 বার অন্তর রিপিট হয়। এখন কিন্তু সেই বলার সময় না। তাহলে এর পাওয়ার থাকছে 2 প্লাস এখানে দেখো 3 আছে ইউনিট ডিজিটে। পাওয়ার দেখো কি হবে? এখানে 10কে লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট কত থাকছে? 4 2 8, অবশিষ্ট থাকছে 2, মানে পাওয়ার থাকবে 2 প্লাস এখানে আছে 7, 7-এর 27 রয়েছে, তাই 27কে যদি আমি 4 দিয়ে ভাগ করি পাওয়ার থাকছে 3। আর যদি অবশিষ্ট 0 থাকে তখন পাওয়ার 4 করে দেবে। ঠিক আছে? তাহলে এখানে দেখো, তাহলে এখানে 2 এর পাওয়ার 1 মানে 2 হয়ে যাবে, প্লাস 3 এর পাওয়ার স্কোয়ার মানে 9 হয়ে যাবে, আর 7 এর পাওয়ার কিউব, 7 এর কিউব মানে কত? 343। কিন্তু আমার কি আনসার চেয়েছে? একক। যেহেতু 343 হলেও আমরা নেব না, এককটা চেয়েছে তাই এককটাই রাখবো। এককটা চেয়েছে তাই এককটাও রাখবো। সিমিলারলি তাহলে কত? 9 আর 2 11 আর 3 কত হয়? 14। তার মানে ইউনিট ডিজিট চেয়েছে মানে কি আমি 4টাকে নেবো, এটাকে নেবো না। তাহলে অ্যান্সার 4, অপশন নাম্বার বি। বোঝা গেল? চলো নেক্সট। এবার একটা কোশ্চেন রয়েছে, দেখো মাইনাস রয়েছে, থাকুক মাইনাস, থাকুক ঘোড়ার ডিম যাই থাকুক থাকুক কোনো ব্যাপার না। তো এখানে 625 আছে, তাহলে 625কে আগে কি করতে হবে? আমাকে পাওয়ারে নিয়ে আসতে হবে। তাহলে 5-এর পাওয়ার কত করলে 625 হয়? 5-এর পাওয়ার 4, তাহলে ইন্টু -2/4, তাহলে 4 4 কেটে যাবে। তাহলে 5-এর মাথায় -2, আর -2 মানে কি? 1/5 স্কোয়ার, মাইনাস মানে 1 হয়ে যাবে। তাহলে করলে কত আসছে? 1 আর 5 5-এ 25। অ্যান্সার কত? 1-এর 25। ক্লিয়ার? চলো নেক্সট। এটা কি? এটা কিন্তু সাজাতে হবে, শুধু সাজালেই অ্যান্সার। এই দুটো আর এই দুটোকে এক পাশে নিয়ে আসো, এই দুটো আর এই দুটোকে এক পাশে নিয়ে যাও, তাহলেই তো সুবিধা হয়ে যায়। √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস 2, এটা একটা পার্ট রাখো, সেকেন্ড ব্র্যাকেট করে রাখতে পারো তোমার হিসেবে সুবিধার্থে। আর এখানে √5 প্লাস √2 ইন্টু √5 মাইনাস √2 সাজিয়ে নিলাম, আর কিচ্ছু না। আচ্ছা একটা জিনিস ভাবো তো, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার তার মানে কি? √3 এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার মানে √2 এর স্কোয়ার। পরের পার্টে গুণ গুণ করে লিখে দিই, এটা গুণ, এটা মানে গুণ। এখানে কি হবে? √5 এর স্কোয়ার, আমি ভেঙে ভেঙে করাচ্ছি। আর এখানে মাইনাস, এটাও কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, √2 এর স্কোয়ার। এর √2 যখন স্কোয়ার হয় তখন কী হয়? √2 গায়েব হয়ে যায়, তাহলে 3 - 2 ইন্টু এখানে 5 - 2, রুট থাকলে স্কোয়ার থাকলে আউট হয়ে যায়। তাহলে এখানে কি থাকছে? এখানে থাকছে 1 ইন্টু এখানে থাকছে কত? 3। তাহলে অ্যান্সার কত এলো? 3, অপশন নাম্বার এ। বোঝা গেল ভাই? কোনো টাফ নেই, ইজি আছে, জাস্ট প্রসেসভাবে করবে। পরীক্ষা বেশি দিন নেই, আশা করি তোমরা পারবে। দেখো একটা অঙ্ক দিয়ে ওই 10 দাগে, একটি শিবিরে 200 জন লোকের 150 দিনের খাবার মজুদ ছিল, 20 দিন পরে 70 জন মারা গেল। দেখো তার মানে এই যে 20 দিন পরে বলছে, তাহলে 20 দিন তো 200 জন খেয়েছে। তাহলে 20 জন যদি 150 দিনের মধ্যে 20 দিন খেয়ে ফেলে, তাহলে 200 জন লোক যদি খেত, আর কদিন চলতো? 20 দিন খাওয়া হয়ে গেছে মানে 130 দিন চলতো। এবার সেই খাবারটাই কি গল্প বলছে? 70 জন মারা গেল, যা। তাহলে 70 জন যদি মারা যায়, তাহলে বাকি খাবারে বাকিদের কজন চলে? তাহলে 70 জন মারা গেছে মানে 200 জনের ভিতরে আর কজন আছে?
তাহলে 130 জনে আর কয় দিন চলে, ধরে নাও এক্স দিন চলবে। 130 কেটে গেল, তাহলে এক্স সমান কত রয়েছে? তাহলে অ্যান্সার অপশন এ আর 200 দিন চলবে। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় তোমাদের থাকবে, আর এতটা ইজি। আচ্ছা, অঙ্কগুলো এত বড় হয়েছে কেন, ছোট হয়নি কেন? ঠিক আছে, দেখো কি বলছে এটা। বলছে এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে, 200 মিটার এগিয়ে যাবার পরে একই স্থান থেকে বি তাকে ধরার জন্য যাত্রা শুরু করে এবং 50 সেকেন্ড পরে একে ধরে ফেলে। বি এর গতিবেগ কত? পারবে না? দেখো 14। আচ্ছা, একটা জিনিস দেখো, তাহলে 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে এ, আর 200 মিটার এগিয়ে যাওয়ার পর একই স্থান থেকে বি 50 সেকেন্ড পরে গিয়ে ধরছে। তার মানে আমরা এটা তো বলতে পারি, দেখো তাহলে এর গতিবেগ কত ছিল? 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড। এবার এ কতটা এগিয়ে গেছে? প্রথমে 200 মিটার। 200 এগিয়ে গেছে, আবার এইখান থেকে 200 মিটার এগিয়ে গেছে, এইবার বি স্টার্ট করছে। বি স্টার্ট করার পরে ধরছে কত সেকেন্ড পর? 50 সেকেন্ড পর। কত সেকেন্ড পর? 50 সেকেন্ড। আচ্ছা, 50 সেকেন্ড পর যদি ধরে, একটা জিনিস ভাবো, এই 50 সেকেন্ড এই বাবুটা কতটুকু যাবে? 500 মিটার। তাহলে 500 যাবে, তাহলে ও এগিয়ে গেল। তাহলে বি এই শুরুর স্থান থেকে নিয়ে এই স্থানে আসতে কতটা দূরত্ব নিল? 700। 700। আর এই 700 যে গেল কত সেকেন্ড নিল? 50 সেকেন্ড। তাহলে ডিস্টেন্স গেল হচ্ছে এইটা, আর ডিস্টেন্সকে যখন স্পিড দিয়ে, সরি টাইম দিয়ে ভাগ করব, তাহলে কি বি এর আমি স্পিডটা পেয়ে যাব। তাহলে টাইম দিয়ে ভাগ করে দাও, 5 0 0 কেটে হলো 5 14 70। বোঝা গেল? এত এটা করলে হয় না যে 200 মিটার গেছে 50 সেকেন্ডে, এই 50 দিয়ে ভাগ করলে তো একবারে বেরিয়ে যাবে 4। হ্যাঁ, সেটাও করতে পারো, তুমি যদি মনে করো সেটা করবে সেটাও করতে পারো, কিন্তু এটাও তো সোজা। ঠিক আছে, দেখো ও যেটা বলতে চাইছে, কি বলতে চাইছে বলো তো? যে এই 200 মিটার এগিয়ে রয়েছে, তো দুজনেই গেছে। দেখো ক্লিয়ার করছি, হ্যাঁ একই বিষয়। 200টা তো রয়েছে, এবার ও কিন্তু এগিয়ে রয়েছে, সেটা বাদ দিল, ওই 10টা তো আছে, এই 10 যাবে। আবার এই 200টা ধরার জন্য কিন্তু 50 সেকেন্ড এগিয়ে রয়েছে, মানে কি 4, মানে 4 গতিবেগ নিয়ে ধরেছে। তার মানে টোটাল কত? এটা কিন্তু যারা বোধগম্যতা থাকবে না তারা 14 করতে পারবে না। মোহিত হয়তো পারলো, কিন্তু অন্যরা কিন্তু বুঝতে পারবে না এটা। আগে যেটা করলাম ওটা কনসেপ্ট দিয়ে করলাম। চলো, একজন পরীক্ষার্থী 32% নম্বর পেয়ে 18 নম্বরের জন্য ফেল করে। বুঝতে পারলে কাহিনি? 32% নম্বর পেয়েছে, কিন্তু দেখো তাহলে 32%, এই পেজগুলো এরকম হয়ে গেল কেন বুঝলাম না। 32% নম্বর পেয়েছে, তারপরে 18 নম্বরের জন্য ফেল করলো, মানে আরও 18 নম্বরও দরকার ছিল। আচ্ছা, আবার অপর একজন 37% নম্বর পেয়ে 12 নম্বর বেশি পেয়ে গেছে। আচ্ছা, তাহলে 37% পেয়ে দেখাচ্ছে 12 নম্বর বেশি, তাহলে 32% যখন নাম্বার, তখন এখনও পাস করতে গেলে 18 নম্বরের দরকার। আর যখন 37% নাম্বার পেল, তখন পাস করতে পাসের থেকে কত নাম্বার বেশি পেল? 12 বলেছে, এই যে এটা দেখা যাচ্ছে না, কিন্তু 12 বলেছে, তাহলে 12 নম্বর বেশি পেল। আচ্ছা, তাহলে এটা কি করি আমরা? পার্সেন্টেজে বের করব। অ্যান্সার কি চেয়েছে? 5 নম্বর কত? অ্যান্সার কিন্তু চেয়েছে 5 নম্বর, পরীক্ষায় 5 নম্বর কত? ঠিক আছে, সোজা করতে পারি আমরা। আচ্ছা, দুটোই প্লাস আছে, মানে 32 আর 37 ডিফারেন্স কত পার্সেন্ট? 5%। আর এই দিকে ডিফারেন্স কত? প্লাস 18 থেকে -12 ডিফারেন্স কত? 30, কিন্তু 30 ঘরের গ্যাপ। যা দেখো +18 আর -18, এদের -12, এদের গ্যাপ কিন্তু কত? 30, কিন্তু যোগ হয়ে যাবে, চিহ্ন আলাদা মানে। তাহলে 1% সমান সমান কত? 6। তাই তো নাকি? 5% মানে 30 হয়, 1% মানে কত? হ্যালো, 6। এবার চেয়েছে 5 নম্বর কত? আচ্ছা, তাহলে 32% নাম্বারটা বের করি। 5 নম্বর মানে তো এইটা, যে 32% +18 বা 37% থেকে
12 বাদ, তাহলে 32% মানে কত হবে? আমি 32 ধরেই করছি, তাহলে 6 গুণ করে দেবো, 6 দুগুণে 12 2, আর এদিকে 3 6 18 আর 1 19, তাহলে 192। 192। তাহলে 32% মানেই হচ্ছে 192, তার সঙ্গে তো আবার 18 যোগ, তবেই তো 5 নম্বর আছে, এখন 18 নম্বর কম পেয়েছো, তাহলে 192 সঙ্গে 18 যদি যোগ করি কত আসছে? 210। 210, অপশন নাম্বার এইটা। তুমি যদি মনে করো এইখানে করবে 37% ধরে, তাও দেখবে আসবে 37% করে, যা নাম্বার আসবে তার থেকে 12 মাইনাস করো, চলে আসবে। দেখো 6 7 42 2, আর 3 6 18, আর 4 22, সেখান থেকে 12 নম্বর বাদ দাও, মাইনাস যেহেতু, তাও দেখবে সেই 210ই আসবে। তুমি যে কোনোটা করতে পারো, তাহলে 5 নম্বর 210। চলো নেক্সট। বৃত্তাকার মাঠের পরিধি ও ব্যাসের পার্থক্য এত হলে মাঠের ব্যাসার্ধ কত? সিম্পল কিন্তু, দেখো আর সমান সমান ব্যাসার্ধ, ঠিক আছে, আর 2r সমান সমান কি? ব্যাস, যদি ব্যাস বলেছে। আর পরিধির সূত্র কি জানি? 2 পাই আর। সূত্র বলছে 2 পাই আর মাইনাস ব্যাসের পার্থক্য, মানে 2r, এদের ভ্যালুটা বলে দিয়েছে কত? সমান সমান 30 বলে দিয়েছে। ভেরি গুড। এবার দেখো এখানে যদি তাই হয়, এবার এখান থেকে কি কমন যাচ্ছে? 2r কমন যাবে। 2r যদি কমন যায়, পড়ে আছে কি? 22/7, পায়ের মান লিখে দিচ্ছে, হ্যাঁ পাই পড়ে আছে, মানে 22/7 মাইনাস এখানে কিন্তু মানে 1 পড়ে আছে, এটা সমান সমান 30, ঠিক আছে। তাই 2 2 কাটলে কত হয়ে যাচ্ছে? এখানে 15 হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা যদি ক্যালকুলেশন করো কত আসবে? 7 × 7, 22 থেকে 7 বাদ দিলে কত? 15/7 ইন্টু এদিকে আর আছে, তাই না? আটটা প্রথমে আছে, প্রথমে লিখে দিই, তাহলে আর ইন্টু 15/7 সমান সমান 15 আছে, 15 15 কেটে গেল, তাহলে আর সমান সমান কত? 7। তাহলে ব্যাসার্ধ কত হলো? 7। ব্যাসার্ধ হলো 7, অপশন ডি। ক্লিয়ার? জাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখো, অ্যান্সার ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, তারপরে বলছে 1 এবং 200 এর মধ্যে কতগুলি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়? আগে বের করব 3 দ্বারা বিভাজ্য কটা, তার মানে 200কে আমরা 3 দিয়ে ভাগ করার চেষ্টা করব, যত অবধি যাবে সেই অবধি। 3 দিয়ে যদি ভাগ করি 200কে, দেখা যাচ্ছে কটা আসছে? দেখো 3 6 18, রইল বাকি 2, মানে আবার 20, 3 6 18, আর যাবে না, তার মানে 66টা আছে। তাহলে 66টা কি অ্যান্সার? অপশানে কিন্তু 66 থাকবে না, সেটা অ্যান্সার না। কেন? কারণ বলেছে যেটা 7 দিয়েও আবার ভাগ যাবে, তাহলে যে সংখ্যাটা 3 দিয়েও যাচ্ছে সেই সংখ্যাটা 7 দিয়েও যাচ্ছে, তার মানে কি সেই সংখ্যাটা কয় দিয়ে ভাগ? 21 দিয়ে যেগুলো ভাগ, তাহলে 200-র ভিতরে 21 দিয়ে ভাগ করা যাবে। দেখো 210কে 110, 210 বেশি হয়ে যাচ্ছে, তার মানে 9টা যাবে। কবার যাবে? 200-র ভিতরে 21 কবার যাবে? 9 বার যাবে, তার মানে এই 9টা বাদ চলে যাবে, তাহলে 66 থেকে 9 বাদ দিয়ে দাও, কত আসবে? অপশন সি আসবে। খুব সুন্দর অঙ্ক এগুলো, সোজা অঙ্ক, আবার সুন্দর অঙ্ক, ভুল করলে কেল্লা ফতে। নেক্সট, দাদাকে বুঝি নেই। কি বুঝি নাই? লাস্টে বলো, লাস্টে বলো 21 দিয়ে কেন, চলো বুঝিয়ে দিই, বলছি যখন 21 দিয়ে কেন ভাগ করলাম, কি বলেছে? সংখ্যাটা 3 দিয়ে, ক্লিয়ার করছো ওদেরকে বলতে দাও, বলছে 3 দিয়ে বিভাজ্য, তার মানে যে সংখ্যাটা এর মধ্যে আসবে সেটা 3 দিয়ে বিভাজ্য হবে, কিন্তু সেই সংখ্যাটা আবার 7 দ্বারা বিভাজ্য নয়, তার মানে কি? তার মানে কি? তার মানে 3 সাথে 21, সংখ্যাটা 21, যেমন দেখো অ্যাজ পার এক্সাম্পল তোমাকে যদি বলি 3 দিয়ে বিভাজ্য সংখ্যা কয়েকটা লিখলে, 3 6 9, তারপরে 12 15 18, তারপরে 21। এবার দেখো এর ভিতরে 3 দ্বারা বিভাজ্য কটা? সব কটা? 1 2 3 4 5 6 7, কিন্তু বলেছে, আচ্ছা এখানে কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয় বলেছে। কি বলেছে? 7 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু 21কে কি আমরা নিতে পারবো? না, 7 দ্বারা বিভাজ্য। বিভাজ্য। আবার এরকম করতে 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 যাবে, দেখবে আবার যে 42, কি আসবে? 42 আসবে।
42ও কিন্তু 7 দ্বারা বিভাজ্য। তার মানে কি 21-এর মাল্টিপল। কেন 21? কারণ সংখ্যাটা 3 দিয়েও বিভাজ্য, আবার 7 দ্বারাও বিভাজ্য, কিন্তু এখানে চেয়েছে বিভাজ্য নয় 7 দ্বারা, তার জন্য 7-এরটা আমরা নিতে পারছি না, আর এই জন্যই 21 ধরলে হয়ে যাচ্ছে। বোঝা গেল? হ্যাঁ। চলো নেক্সট। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 12, 18 এবং 30 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকে? প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকবে। চলো তাহলে আমি যদি 9 ভাগ, তোমরা যদি মনে করো যে এলসিএম করে করতে পারো, এটা ছোটোই আছে, কিন্তু প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকে। এখানে দেখো 30 আছে, কত ইজি করে দিচ্ছি দেখো। এখানে 30 আছে মানে কি শেষে শূন্য, আর কোনো সংখ্যা শেষে যদি শূন্য থাকে তাহলে যে সংখ্যাটাকে ভাগ করব তার শেষেও মাস্ট বি শূন্য থাকতে হবে। তাহলে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ যদি না থাকতো, এখান থেকে যদি আমি বাদ দিই কত আসবে? সে শূন্য কি আসবে? 353। তাহলে হবে না, ইউনিটির শূন্য আসতে হবে, 30 দিয়ে ভাগ করছি। এটা করলে 180, এটা করলে কত? এটাও আসবে না, আসবে কি 162, সে শূন্য আসছে না। 4 নম্বর অপশানে এটাও আসবে? আসবে না। তাহলে অ্যান্সার 90। এটাও আসবে না। 9 বাদ দিলে আসবে? আসবে না। তাহলে একমাত্র এইটাই অ্যান্সার আসবে। এটার থেকেই 9 বাদ দিলে 180 আর শেষে শূন্য। এই জন্য একটু চোখ কান খোলা রাখতে হয়, কারণ এখানে 30 মানে শূন্য আছে, মানে যেটাকে ভাগ করব পুরোপুরি ভাগ যেতে হলে অবশ্যই মাস্ট বি শূন্য থাকতে হবে। যেহেতু এখানে ভাগশেষ থাকে বলেছে, তাহলে ভাগশেষটা আমরা ধরলাম থাকবে না, করলেই অ্যান্সার চলে আসবে। আর তুমি যদি গতানুগতিক করো তাহলে ওইভাবে করতে হবে, 12, 18, 30-এর এলসিএম করতে হবে। কয় যাবে 3 দিয়ে? 3 4 12, 3 6 18, 3 10 30, 2 দিয়ে দাও, 2 2 3 দিয়ে না, সরি 2 দিয়ে দাও, 2 দিলে 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 5 2 10। আ যাবে? আ যাবে না। না। তো এবার গুণ করো, এখানে 5 2 10, 3 10 30, 30 180, তাহলে 180 প্লাস 9 করলে অ্যান্সার। যেহেতু ক্ষুদ্রতম বলেছে তাই এটা অ্যান্সার, অপশান বি। নেক্সট, বড় রিড থাকলে তখন কিন্তু আগে যে নিয়ম করলাম ওইটা করবে। 170-এর সাথে কোনো সংখ্যার 30% যোগ করলেই যোগফল সংখ্যাটির দ্বিগুণের সাথে সমান হয়। সিম্পল একদম, দেখো কি বলছে। 30%-এ ফ্র্যাকশন ভ্যালু করো, কোনো এক্স ধরার দরকার নেই। 30%-এ ফ্র্যাকশন ভ্যালু করলে কত হয়? 3/10। 3/10। আচ্ছা 3/10, তাই তো? 3/10 বলছে 170-এর সাথে কোনো সংখ্যার এত পার্সেন্ট যোগ করলে যোগফল সংখ্যাটির দ্বিগুণের সাথে সমান। সংখ্যাটা যদি 10 হয় তার মানে 20-র সাথে সমান, তাই তো? কত সমান? 20-র সাথে সমান। তার মানে এই 3, যদি 3 তো আছেই, আর গ্যাপ কত আছে এখনো যদি সমান আনতে হয়? কত গ্যাপ? 17 গ্যাপ। আমরা বলছি 17, অঙ্কে বলছে কত? 170। কত গুণ বেশি? 10 গুণ বেশি। তার মানে সংখ্যাটি কত? 10 মানে 100। 10 মানে 10। এটা কিন্তু মুখোমুখি করা যায়। আর যারা পারবে না, এক্স ধরে নাও, কোনো সমস্যা নেই। ধরে নাও একটি সংখ্যা এক্স, তার 30% যোগ করা হলো, তাহলে 170-এর সাথে কোনো সংখ্যার এত পার্সেন্ট যোগ, ধরে নাও সংখ্যাটি এক্স, তাহলে 170-এর সঙ্গে 170-এর সাথে এক্স, যদি সংখ্যাটা এক্সের 30%, এক্সের 30% মানে কত? 3x/10 যোগ করলে কি বলছে? সংখ্যাটা হবে তার দ্বিগুণের সমান, যোগফল সংখ্যাটির দ্বিগুণ। তাহলে এক্স যদি সংখ্যাটা দ্বিগুণ মানে কি 2x হয়ে যাবে। তাহলে এটা যদি করি তাহলে এক্সগুলোকে এক পাশে নাও, 3x/10 মাইনাস 2x করে দেবো, এ পাশে আবার 170 মাইনাস 170 আসছে, তাই তো? যাই হোক, তাহলে এটাও মাইনাস আসবে। তাহলে এখানে দেখো, এখানে 10 দুগুণি 20, তাহলে -17x আসছে। এটা ক্যালকুলেশন করলে -17x বাই এখানে কত? 10 আছে, এটা 10 আছে, সমান সমান 170। তাহলে 170 কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x সমান সমান কত আসলে? এখানে 170, 10 আছে এখানে, সরি। তাই 10কে কোনাকুনি 100 আসলো। এক্সেরও করতে পারো, কোনো ব্যাপার না, এটা ক্যালকুলেশন করলে চলে আসবে অ্যান্সার। নেক্সট দেখো, এ ও বি, দেখো আর একটা তোমাদের শিখিয়ে দিই যেটা বলতে চাইছিলাম।
এই অঙ্কটা যারা প্রথমটা বুঝতে পারেন তাদের বোঝাচ্ছে আর একবার। 30% যোগ করা হয়, ধরে নিলাম সংখ্যাটা যদি আমার 100 হয়, তার 30% যোগ করা, তাহলে 170-এর সঙ্গে 30% কিন্তু, তাহলে এই সঙ্গে যদি আমি 30% 30 তো যোগ করছি, সঙ্গে সঙ্গে কিছু একটা যোগ করলে বলছি 200 আসবে। কত আসবে? 200 আসবে। তাহলে 100-র সঙ্গে 30 তো যোগ করছি, সঙ্গে সঙ্গে কী যোগ করলে 200 আসছে? 170 যোগ করলে 200। দেখো এই 170ই আছে, তার মানে অ্যান্সার 100ই। হ্যাঁ, চলো যেটা আগে নিয়ম করালাম। তারপরে এ ও বি এর দুইজন 4:3 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। এ 6 মাস পরে ব্যবসা ছেড়ে দেয়। ব্যবসাতে 2 ও 3 অনুপাতে লভ্যাংশ বণ্টিত হলে বি কত পাবে? তাহলে এ কিন্তু 6 মাস পরে ছেড়ে দিল। এ কী করলো? এ 6 মাস পরে ছেড়ে দিল, ভালো করে বোঝো। ওদের লভ্যাংশ রেশিও 4:3, তার মানে কি লভ্যাংশ বিনিয়োগ, মানে বিনিয়োগ হচ্ছে 4 আর এটা হচ্ছে 3। এ 6 মাস পরে ছেড়ে দিল, তার মানে এ যদি 6 মাস পরে ছেড়ে দেয়, তাহলে এর প্রথমে কি করবে? লভ্যাংশ রেশিও কি বলছে? বিনিয়োগ ইন্টু টাইম, তাই তো? তাহলে বিনিয়োগ যদি 4 হয়, প্রথম 6 মাস কেটেছে, তাহলে প্রথম 6 মাস কেটেছে ওর টাকা, 6 মাস পরে চলে যাওয়া মানে কি 6 মাস কেটেছে। কিন্তু বি তো প্রথম থেকেই রয়েছে। আচ্ছা, বি যদি প্রথম থেকেই থাকে কত থাকছে? 4:3:12। না 12 না, ওটাই বের করতে হবে। বি কত সময় ব্যবসায় ছিল আমরা জানি না, ধরে নেবে x। তাহলে আমরা এটা ভগ্নাংশে ডাইরেক্ট লিখতে পারি যে কি, আমরা এইটাকেও ভগ্নাংশে লিখবো অনুপাতটাকে, তাই ভগ্নাংশে লিখছি। তাহলে বি বিনিয়োগ করেছে কত সময়ের জন্য আমরা জানি না, কিন্তু রেশিও বলে বিনিয়োগ 3 বলে দিয়েছে, ধরে নাও এক্স দিনের জন্য বা এক্স সময়ের জন্য। আর এটা সমান সমানই বলছে 2/3। ক্যালকুলেশন করো, অ্যান্সার 3 3 নিচেই কেটে যাবে, এদিকে 2 2 4, তাহলে এক্স সমান সমান কী পড়ে আছে? 12। তার মানে 12 মাসই খাটিয়েছে, মুখে মুখেও চলে আসবে, তার মানে 12 মাসই খাটিয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। তাছাড়া আর একটাও হয়ে যায়, ঠিকই বলেছে, হয়ে যায় মুখে মুখে। 4 6 24, 24 সমান 2, তাহলে 3 সমান 36, 3 দিয়ে 36কে ভাগ করলেই 12। ওটা করলে চলে আসবে। এ ও বি একটি কাজ যথাক্রমে 25 এবং 30 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পরে এ চলে যায়, বি বাকি কাজ 8 দিনে শেষ করে। এ কদিন কাজ নিযুক্ত ছিল? ভেরি গুড, এফিসিয়েন্সি করে ফেলো। 25 আছে আর 30 আছে, তাহলে 25 আর 30-এর এফিসিয়েন্সি বের করলে কত হবে? 150। এলসিএম মানে মোট কাজ 150, ভেরি গুড। তাহলে এখানে কত হবে? 6 + 150 আর 5 30। তাহলে এখানে কি বলছে? অঙ্ক যা বলে তাই করো। কাজ শুরু করার কিছুদিন পর এ চলে গেছে, আর বাকি কাজটা 8 দিনে শেষ করেছে বি। এ কতদিন? দেখো, তার মানে লাস্ট 8 দিন কে কাজ করলো? বি করলো। আচ্ছা, বি লাস্ট 8 দিনে কয় ইউনিট করবে? এক দিনে তো 5 ইউনিট, তাহলে কি 5 আর 40 করবে। তার মানে বলতে পারি ও একা 40 ইউনিট কাজ করেছে। তাহলে কত ইউনিট কাজ একসঙ্গে করেছিল? তার মানে 110 ইউনিট কাজ কিন্তু এ আর বি একসঙ্গে করেছে, তারপরে কিন্তু এ বেরিয়ে গেছে। আর এদের টোটাল কত? 11। তাহলে একদিনের কাজ যদি ভাগ করি তাহলে পেয়ে যাবো 10। তার মানে 10 দিন এ আর বি একসঙ্গে কাজ করেছে, তারপরে এ পালিয়ে গেছে। আর অ্যান্সার সেটাই চেয়েছে, এ কতদিন কাজে নিযুক্ত ছিল। তাহলে কদিন ছিল? 10 দিন। অপশান সি। নেক্সট। তারপরে এটা আগের দিন করিয়েছিলাম ভাই। ক্ষুদ্রতম বলেছে মানে কি না, বর্গাকার মাপের কতগুলি? তাহলে বৃহৎ, বৃহৎ মানে কি? গসাগু বের করবে। বৃহৎ মানে গসাগু বের করলেই পাওয়া যাবে। দেখো, তাহলে এইখানে টোটাল ক্ষেত্রফল হচ্ছে 225 × 48। এইবার এই 225 আর 48-এর এলসিএম কি হবে? লসাগু, সরি গসাগু। সরব, দেখো বৃহৎ মানে গসাগু করবে, বৃহৎ মানে গসাগু দিয়ে ভাগ করবে, আর যখন লোয়েস্ট বলবে তখন এটা বৃহৎই হয়। যাই হোক, তাহলে এটা আমার টোটাল ক্ষেত্রফল। এই টোটাল ক্ষেত্রফলকে আমরা গসাগু মানে বর্গাকার বলেছে। কি বর্গাকার? বর্গাকার মানে কি? চারিদিক সমান। তার মানে যেটা গসাগু আসবে তার স্কোয়ার করবো, বাহু স্কোয়ার মানে। তাহলে এদের গসাগু কত হচ্ছে করে দেখো তো? 3 এদের গসাগু হচ্ছে 3। 9 দিয়ে দেখো, এটা ভাগ করা যায় না, এটা 3 ভাগ কত হবে? 3। তাহলে 3 যদি হয়, তার মানে গসাগু যদি 3 হয়, তাই তার স্কোয়ার করলে কি হবে? ক্ষেত্রফল চলে যাবে বর্গাকারে। তাহলে ক্ষেত্রফল কত? 9। 9 যদি হয়,
তাহলে কত হবে 3 × 9, আর এদিকে 3 × 16 = 48। এদিকে 3 দিয়ে কাটলে কত হবে? বা তুমি এটা না কেটে ডাইরেক্ট এটা কাটি দাও। 9 দিয়ে 9 25, 9 25 225। তাহলে এখানে কত হবে? 48 মানে 12 আছে, 4 12 48, 12, তাহলে 2 0 আনসার এটা। 25 × 48 মানে কিন্তু এইটাই, কারণ এক 4টে 25 মানে 100, তাহলে 48 ভিতরে কটা 4 আছে? 12টা 4 আছে, তো 12টা 4 মানে 1200, অপশান বি। ঠিক আছে, তাহলে 1200টি তারই লাগবে। এই টাইপের অঙ্ক কিন্তু আসে, কিন্তু সোজা। নেক্সট, এত সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? তাহলে তার মানে কি, তোমাকে 3টেই চেক করতে হবে, প্রত্যেকটা চেক। প্রথমত লাস্টের দুটো দেখলে বোঝা যায় যে 4 দিয়ে বিভাজ্য কিনা। তো 38কে 4 দিয়ে ভাগ করা যায় না, তার মানে 4 অ্যান্সার হবে না। 3 দিয়ে বা 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? আগে 9টা চেক করলে বোঝা যাবে, কারণ 9 দিয়ে যেটা যাবে সেটা 3 দিয়েও যাবে, তাই না? দেখো, তা আমি 9 দিয়ে চেক করে দেখি 9 দিয়ে যাচ্ছে কিনা। 8 8 আর 3 11, 11 আর 6 17, 17 আর 8 25, 25 আর 3 28, 28 আর 7 35। 35। তাহলে 35 3 দিয়েও যায় না, 9 দিয়েও যায় না, তার মানে কি অ্যান্সার 11ই হবে। বোঝা গেল? বিভাজ্যতার নিয়ম খাটাও হয়ে যাবে। এবার দেখো, এবার যায় না কিনা চেক করে দিচ্ছি। 8 8 7, তাহলে 8 আর 16, 16 আর 7 হচ্ছে 23, আর এদিক দিয়ে একটা বাদে একটা 3 আর 6 9 আর 3 কত? ডিফারেন্স 11 এসছে। 11 বা 0 আসা মানেই একটা বাদে একটা করে সেটা 11 দিয়ে বিভাজ্য। ব্যাস, চলো নেক্সট। আচ্ছা, এটা যোগ বিয়োগ ভাগ করতে পারবে না? যোগ বিয়োগ ভাগ তোমরা যদি স্কোয়ার বি স্কোয়ার না পারো, যোগ বিয়োগ ভাগ করো, যোগ বিয়োগ ভাগই করো, এই সময় লাগবে না করতে, করো। ওই সূত্র আর নেওয়ার দরকার নেই, চলে। হ্যাঁ, ঠিকই বলেছে, সূত্র আমি তো বললাম যে সূত্র ধরেও করতে পারো। দেখো, এটা হচ্ছে 0.5 কিউব, প্রথমটা কি 0.5 কিউব, আচ্ছা, প্লাস এটা কি আছে 0.3 কিউব, তার মানে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? a plus b এ প্লাস বি ইন্টু square minus ab square minus ab plus b square। এই সূত্র। এবার দেখো, তুমি দেখলেই বোঝা যাচ্ছ এটা হচ্ছে কি, এটা যদি এ হয় স্কোয়ার, আচ্ছা, এটা কি বি স্কোয়ার মানে এটা বি, আচ্ছা, আর এ বি 3 5 15, তার মানে বোঝা গেল এইটা কেটে যাচ্ছে, পড়ে থাকবে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি মানে কত? আমি এই জন্যই বলি এই টাইপের অঙ্ক থাকলে এখানে প্লাস বললে প্লাস, মাইনাস বললে মাইনাস। প্লাস আছে মানে কি, যোগ করে দেবো। কী করবে? এই দুটোকে যোগ, এই দুটোকে যোগ, বেশ কিন্তু যোগ। তাহলে 5 আর 3 8, একটা লাগে 0.8, অপশন নম্বর সি। কিছুই নেই, তুমি যদি যোগ করে করো তাও চলে আসবে এটা। তুমি যোগ করে করো তাও দেখবে এটাই আসবে অ্যান্সার। চলো নেক্সট। চাল ও গমের খরচের অনুপাত 7:3, বর্তমানে চালের দাম এত এবং গমের দাম এত অনুপাতে বৃদ্ধি পায়। দেখো, এখানে বলে চাল ও গমের খরচের অনুপাত, চাল আর গম খরচের অনুপাত 7:3, ওকে। এবং চালের দাম 2:3 অনুপাতে এবং গমের দাম 4:5 অনুপাতে বৃদ্ধি পায়। তার মানে কি? 7 × 3/2। এই ক্ষেত্রে দেখো, আমি ক্লিয়ার করছি। দেখো, তার মানে একটু যদি ভাবনা চিন্তা করি, চালের দাম এখানে 20 আছে, এ 2 আছে, আচ্ছা, এখানে 3 আছে, বলছে 2, সরি, এখানে 2 ছিল, এখন হয়েছে 3 টাকা, 3 হয়েছে, আর এখানে 4 ছিল 5 হয়ে গেছে। এটা আমরা সেই ক্রস প্রোডাক্ট করবো কিন্তু, ঠিক আছে, ক্রস প্রোডাক্ট করবো। দেখো, 2 ছিল, আচ্ছা, এখন 3 হয়েছে, আচ্ছা, আগে গমের দাম 4 ছিল, এখন কত হয়েছে? 5 হয়েছে, আর কত হয়েছে? 5 হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে বলেছি বৃদ্ধি পায়, তাহলে বর্তমানে চাল ও গমের খরচের অনুপাত কত হবে? দাদা, এটা সিম্পল তো, এটা জাস্ট অনুপাতে বাড়ছে, তাহলে তুমি সাথে সাথে ওই যেটা বাড়ছে মানে ওটা উপরে দিয়ে দাও, নিচে 2 দিয়ে দাও, তাহলে এদিকের অনুপাতটা হয়ে গেল। আবার 3কে দিয়ে 3 এরকম রেখে আবার 5 উপরে 4 দিলে তো হয়ে যাবে।
5 উপরে 4 মানে আমি চাই বর্তমান দুই, সাতের ভ্যালু দুই, বি এর ভ্যালু সাত। দুই থেকে তিন হয়েছে। দেখো এখানে কিছুই না, এখানে বলে দিয়েছে প্রথমে এটা কার খরচ, গমের খরচ ছিল, আর এটা চালের খরচ ছিল। আর এখানে বলেছে চালের বর্তমান দাম আর পরে বেড়ে দাম, গমের বর্তমান দাম আর বেড়ে দাম। তাহলে বর্তমানে চাল ও গমের জন্য খরচ অনুপাতটা কত হবে, মানে বেড়ে গিয়ে কত হবে। তাহলে দেখো যখন দাম আমার 2 টাকা ছিল তখন আমার খরচ ছিল 7 টাকা, তবে 3 টাকা এখন দাম, তাহলে আমার খরচ কত হবে, তাহলে এটার খরচ পেয়ে গেলাম। সিমিলারলি এটা রয়েছে কি 4 টাকা যখন আমার খরচ ছিল তখন 4 টাকা যখন গমের দাম ছিল তখন খরচ হচ্ছিল 3 টাকা, তাহলে 4 টাকা যখন ছিল তখন 3 টাকা খরচ হচ্ছিল, তাহলে এখন আমার 5 টাকা হয়েছে বেড়ে, তাহলে খরচ কত হবে করলেই মানে চলে আসছে রেশিও। উপরে 3 3 কেটে দাও, এখানে তাহলে দেখো 2 আর 4-এর যদি আমি সমান করতে চাই তাহলে এখানে আমরা জানি এলসিএম করবো, এলসিএম মানে কেটে দিলেও হবে, এখানে 2 করে দাও, কেটে দিলাম, 2 কেটে গেল, তাহলে কোনাকুনি গুণ হয়ে যায়, তাহলে 7 2 14 আর দিকে রয়েছে 5। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত আসলো 14:5, অপশান নাম্বার এটি আছে। চলো নেক্সট। 100 মিটার দীর্ঘ একটি মেল ট্রেন বিপরীত দিক থেকে 35 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসা অপর একটি ট্রেনের যাত্রীকে 4 সেকেন্ডে অতিক্রম করলো। প্রথম ট্রেনের গতিবেগ কত কিলোমিটার? কিছুই না ভাই, পারবে তো নাকি এটা? এটা কিন্তু অতিক্রম করছে একজন এগিয়ে আসা অপর একটি ট্রেনের যাত্রীকে, তার মানে এখানে কিন্তু ডিস্টেন্স নেই, ডিস্টেন্স এটাই। দেখো এই ডিস্টেন্স কত, তাহলে এখানে 100, আর রিলেটিভ স্পিড কিন্তু আছে, ওর স্পিড নেই কিন্তু ট্রেনটা চলছে, তাই না? এবার দেখো বিপরীত দিক থেকে মানে রিলেটিভ স্পিড যোগ হবে, তাহলে 35 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসা অপর একটি ট্রেনে যাত্রী অতিক্রম করলো প্রথম ট্রেনের গতিবেগ কত, তাই তো? তাহলে বিপরীত দিক থেকে যে আসছে 35 কিলোমিটার, এটা মনে রাখো। তাহলে এইখানে সময় নিয়েছে কয় সেকেন্ড, ডিস্টেন্স বাই টাইম দিয়ে ভাগ করলে স্পিড পেয়ে যাবে, রিলেটিভ স্পিড। তাহলে এটা কি মিটার পার সেকেন্ড, অ্যান্সার চেয়েছে কিলোমিটার পার আওয়ার, তাহলে কিলোমিটার পার আওয়ার করতে গেলে কয় দিয়ে গুণ করবো? 18/5। 18/5, তাহলে 4 5 20, আর 20 যদি কাটি কত হবে? 5 20 100, তাহলে 5 8 রং কত 90, তাহলে 90 আসলো আমার রিলেটিভ স্পিড। তার মানে কি রিলেটিভ স্পিড তো যোগফল, তাহলে যোগফলের ভিতরে একজনের যদি 35 হয় তাহলে আরেকজনের কত, এটা বাদ দিলেই হয়ে যাবে, বাদ বাকিটা, তাহলে কত আসছে 55। তার মানে ট্রেনের গতিবেগ ছিল 55, অপশন নাম্বার বি। নেক্সট, একটি ত্রিভুজের ভূমি 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে গেলে উচ্চতা শতকরা কত কমাতে হবে? একই গল্প, সিম্পল আছে কিন্তু একদম। এই যে 10% বৃদ্ধি মানে কি, 10-এ 11 হয়েছে, তার মানে কি 11 থেকে 10-এ যেতে হবে, আর কিচ্ছু না। 11 থেকে 10-এ যাওয়া মানে কত কমতে হবে? 1-এর 11, 1-এর 11 মানে কি 100/11, 100/11, অপশন এ। 49 লিটার জল মিশ্রিত দুধের ঘনত্ব নাকি 80%, ফ্র্যাকশন করো 80%। কত লিটার জল মেশালে দুধ মিশ্রণে দুধের ঘনত্ব কত হবে বলেছে ওটা? 70 করা হবে, 70% হবে, করো। 20 30 10 70 97। কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে দুধের ঘনত্ব এত পার্সেন্ট হবে? প্রথমে দুধ ছিল 4, জল ছিল 1, তাহলে ফ্র্যাকশন করলে কত আসছে এটা? 4/5, তাহলে মোট মিশ্রণ যদি 5 হয় তার ভিতরে মিল্ক ছিল কত? 4। ভেরি গুড। আর তাহলে ওয়াটার কত? 1। এবার দেখো এখানে 70% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হবে? 7 আর 3, 7 আর ওদিকে 3 হবে, 7/10 হয় 3। তাহলে একটা জিনিস দেখো, সেম কে ছিল? দুধ ছিল, দুধ আগেও যা ছিল এখনও তাই, মেশাচ্ছি কি আমি? জল চেঞ্জ হবে। তাহলে সেম করতে গেলে কি করবে? এর সঙ্গে 7 গুণ করে দিলাম, এর সঙ্গে 4 গুণ করে দিলাম, তাহলে দুধ ছিল 28 করে ফেললাম, এটাও 28। তাহলে এর সঙ্গে যখন 7 গুণ করলাম, একেও 7 গুণ করতে হবে, করলে 7 ছিল, আর এখানে 4 গুণ করলাম মানে
12 হয়ে যাবে, এটা হয়ে যাবে 12, এটা 12। ঠিক আছে, এইবার অঙ্কে আসো। এখানে মিশ্রণ ছিল 49, এখানে টোটাল কত আসছে? 35। 35 আসছে, তাই তো? তার মানে অ্যান্সার কি চেয়েছে, যে কতটুকু মেশালে, তাহলে আমাদের হিসেবে কতটুকু মেশাচ্ছি? 5। 35 মানে 49, 5 মানে কত? তার মানে 35 মানেই হচ্ছে 49, 5 মানে কত? বোঝা গেল? তাহলে 5 7 35, 7 7 49, কত লিটার তাহলে? 7 লিটার। এটা গেল বুঝতে অসুবিধা? লাগাবেন না বুঝলাম না। চলো নেক্সট, হয়েছে। অপশন ডি অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। 6 ডেসিমিটার চওড়া একটি স্টিম চোঙাকৃতি রোলারের পরিধি, তার মানে কি চোঙাকৃতি রোলার মানে কি? চোঙের পরিধি 2 মিটার, রোলারের পরিধি 2 মিটার। আচ্ছা, ভেরি গুড। রোলারটি 120 বার পূর্ণ পাক দিলে জমি অতিক্রম করবে তার ক্ষেত্রফলের কত বর্গমিটার? মানে কতটুকু জমি অতিক্রম করবে? আগে পরিধিটা বের করে নিলেই হবে। দেখো, একটা পরিধি যাচ্ছে, যখন এক পাক দিচ্ছে মানে কতটা যাচ্ছে সেটা বের নরমাল করতে হবে। চাকা। এই চোঙাকৃতি রোলারটির পরিধি 2 মিটার, এত ডেসিমিটার চওড়া একটি স্টিম চোঙাকৃতি। ঠিক আছে, এই পরিধি যদি 2 হয় তাহলে প্রত্যেকবারে সে কত বর্গ যাচ্ছে? চওড়া মানে বুঝতে পারছো? চওড়া মানে রোলারটা, বের করতে হবে, আর এর মান বের করে তবে ক্ষেত্রফল বের করতে হবে। দেখো এই যদি আমার রোলার হয় চোঙাকৃতি, তার মানে এটা পরিধি বলেছে। কি বলেছে? চোঙাকৃতি রোলারের পরিধি। পরিধির সূত্র কি? 2 পাই আর 2 পাই আর। 2 পাই আর মানে করে নেবো এইটুকু, দাদা। এইটুকু এটা হচ্ছে 2 পাই আর, মানে এর ভ্যালু 2। ঠিক আছে, আর চওড়া বলতে কোনটা? এই যে উচ্চতাটা পুরো আছে যেটা। উচ্চতাটা হচ্ছে ওটা পরে আসবে। চওড়া। তাহলে পরিধির সঙ্গে আমরা উচ্চতা গুণ করলে কি পাই? টোটাল তার বিয়ের ক্ষেত্রফল পেয়ে যাবো, কতটা এরিয়া কভার করে গেছে। তাহলে কত হচ্ছে এখানে? 6 দুগুণী 12। তাহলে সেই হিসাবে যদি যায় তাহলে কতবার যাচ্ছে? ডেসিমিটার মিটার আছে তো, একটু ঠিক করতে হবে। ওটাকে আগে চেঞ্জ করে করতে নিচ্ছি, হবে। পরে করছি ওটা। 144 অ্যান্সার নাকি? আচ্ছা, তোমরা কি আচ্ছা, বুঝতে জানি না। পারছো চোঙের ক্ষেত্রফল কি ভাই? এক এক আর এর মান লাগবে না? হ্যাঁ, বলছি পরিধি থেকে আমি আর বের করেছিলাম, আর বের করে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করেছিলাম, করে 120 গুণ করেছিলাম। কত এসেছিল? ওখানে এসেছিল 1 লাখ, মানে 144 এর দুটো শূন্য এসেছিল। তাই তো আসবে রে পাগল। এই দেখো, ক্লিয়ার করে দিচ্ছি। এইটা 2 পায়ার, আর 2 পায়ারের সঙ্গে যখন তুমি উচ্চতাটা গুণ করো কি আসে? তখনই তো ক্ষেত্রফল আসে। ক্ষেত্রফল আছে। ভুলে গেছো? হুম, তাহলে 2 পায়ার একবার তো বলে 2 পায়ারের ভ্যালু তো 2 বলে দিয়েছে, তাহলে 2। আর ও যখন যতটা যাচ্ছে, এতটা এরিয়া নিয়ে যাচ্ছে, এক এক পাকে 2 পরিধি মিটার। পরিধি 2 মিটার মানে কি? ও এক এক পাক দেবে, এক একটা পরিধি যাবে, মানে 2 মিটার করে এগোচ্ছে। আর এইদিকে কতটা এরিয়া নিয়ে যাচ্ছে? 6 করে যাচ্ছে। তাহলে এইটা ডেসিমিটারকে জাস্ট তুমি মিটারে কনভার্ট করে নাও, বা মিটারকে ডেসিমিটারে করে নাও, একই বিষয়। যেহেতু বর্গমিটার চেয়েছে আমরা মিটারেই কনভার্ট করতে পারি। তাহলে মিটারে যদি কনভার্ট করি, ডেসিমিটার মানে কত হচ্ছে? মিটার ডেসি 0.6, তাহলে ইন্টু 0.6, তাহলে 0.6 করে নিলাম। এবার কি এটা এক এক বারে, কিন্তু অ্যান্সার বলছে কতবার গেছে? এটা এক এক বারে যাচ্ছে, তার মানে 6 দুগুণী বার 1.2 যাচ্ছে প্রত্যেকবারে। 1.2 যাচ্ছে প্রত্যেকবারে। বোঝা গেল? অ্যান্সার চেয়েছে কি 120 বারে কত যাবে, তাহলে 120 গুণ করে দেবো। পরিধি ইন্টু উচ্চতা মানেই তো ক্ষেত্রফল পার্শ্বতলের। তাই এই গেল ইন্টু 120 করলে কত আসছে? একটা দশমিক তুলে দাও, মানে 10 কেটে যাবে, তাহলে 12 12 144। বোঝা গেল? একদম সোজা, কিন্তু কিচ্ছু নেই, একদম সিম্পলি রুলার নাও, না একটা বোতল নাও, বুঝতে পারবে। চলো
ঘর রং করলে সবচেয়ে ভালো বুঝতে পারবে। নেক্সট, একটি বাক্সে 1 টাকা 2 টাকা 50 পয়সা এবং 20 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 720 টাকা আছে। সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 5:4:6:10 হলে 50 পয়সার মূল্য কত। তাহলে এইখানে আমার মুদ্রা দিয়েছে আর টাকা দিয়েছে, তাহলে টাকাটা আমাকে করতে হবে। এখানে 5টা 1 টাকা আছে মানে ক টাকা আছে? 5 টাকায় আছে। আচ্ছা, 4টে 2 টাকা আছে মানে কত? 8 টাকা আছে। আচ্ছা, 6টা 50 পয়সা আছে মানে 3 টাকা আছে। এই মাইক্রোফোন অফ করো। আর 20টা 20 পয়সা আছে 10টা, তার মানে কত হবে? 2 টাকা হবে। কারণ 5টা 20 পয়সা মিলে কি হয়? 1 টাকা হয়। 10টা 20 পয়সা হলে কত হবে? 2 টাকা হবে। তাহলে এখানে টোটাল টাকার পরিমাণ কত হচ্ছে? 18। 18 হচ্ছে। এখানে টোটাল টাকার পরিমাণ 18 হচ্ছে, কিন্তু এখানে কত বলছে এটা? 720। 720 কত গুণ বেশি? 4 4 18 এবং 72 মানে 40 গুণ। একটা শূন্য আছে, 40 গুণ বেশি। অ্যান্সার চেয়েছে 50 পয়সা। 50 মানে তৃতীয় নম্বরটা, 50 পয়সা। কি চেয়েছে? 50 পয়সা। 6 দিয়ে গুণ হবে না ডাইরেক্ট। তাহলে আমার এখানে কি চেয়েছে? 50 পয়সার মূল্য কত। তাহলে দেখতে পাচ্ছি কত গুণ? 40 গুণ। আমাদের থেকে যা আছে 40 গুণ করলে চলে আসবে। তাহলে 6টা আছে, কটা আছে? 6টা। তাহলে 6-এর 40 গুণ করো, একবার অ্যান্সার চলে আসবে। কত আসছে? 240 240। বোঝা গেল? এবার তুমি যদি ভেঙে ভেঙে করতে পারো যে 3 4 12, 120টা আছে। কি আছে? 120 টাকা আছে। তাহলে 120 টাকায় যদি সব কটা 50 পয়সা হয়, তাহলে কি মুদ্রার সঙ্গে কত, পয়সার মূল্য কত চেয়েছে? 2 120 হবে দাদা। 120 হবে রে বাবা। এখানে মূল্য, এখানে মুদ্রা চাইনি। মুদ্রা চাইলে মুদ্রা দিয়ে গুণ করতাম, আর মুদ্রা চাইনি তো। 120 হবে, টাকা চেয়েছে। মুদ্রা চাইলে মুদ্রার সঙ্গে গুণ করবে ওই 40টা, আর টাকা চাইলে টাকা। এখানে টাকা চেয়েছে, তাহলে অ্যান্সার 120 হবে। 6-এর সঙ্গে করা লাগবে না, এখানে মূল্য চেয়েছে। যদি কটা আছে বলতো, ঠিক আছে, তখন আমি বের করতাম ওই মুদ্রার সঙ্গে গুণ করতাম ওটা। যেহেতু টাকা চেয়েছে মানে টাকার সঙ্গে গুণ করতে হবে। আরে বাবা, শুধু ঘুরে যাচ্ছে কেন? দাঁড়াও তো একটু, ঘোরা বাইরাম হয়েছে। চলো নেক্সট। একজন কি বলছে, তার যাত্রাপথের হাফ অংশ 20 কিলোমিটার/ঘন্টা বেগে, 1/3 অংশ 10 কিলোমিটার/ঘন্টা বেগে এবং বাকি অংশ 40 কিলোমিটার/ঘন্টা বেগে গেলে সমগ্র যাত্রার গড়। কিচ্ছু না ভাই, এখানে কিন্তু একদম সোজা আছে। কি বললাম বুঝতে পেরেছো? একদম সোজা আছে। তাহলে মোট ডিস্ট্যান্স বাই সময় করলেই আমরা কি পাই? গড় পাই। এবার এখানেই বলতে দেখো হাফ অংশ গেছে 20 কিলোমিটার। তার মানে আমরা প্রথমে কি করব? 3 আর 6-এর 2-এর হরগুলো করে আমরা ধরে নেবো আর কি। কত? তাহলে 3 2 6। 6 যদি ডিস্ট্যান্স হয়, ধরে নিচ্ছি। এবার হিসাবের সুবিধার থেকে তুমি 6টাকে 0 দিয়ে বাড়িয়ে নিতে পারো। কী করো বলো? 600 করে নিতে পারো হিসাবের সুবিধা। 6 থাকলে হয়ে যাবে দাদা। তাই 6ই রাখো, কোনো অসুবিধা নেই। 6 রেখে দাও। 6 যদি হয়, বলছে হাফ অংশ। হাফ অংশ মানে কি? 3। তার মানে কি 3। তাহলে 3 যাচ্ছে কত? অর্ধেক বলেছে। তাহলে 3 যাচ্ছে 20 কিলোমিটার/বার গতিবেগে। তাহলে সময় হচ্ছে এটা 3/20 সময় লেগেছে। ভেরি গুড। আচ্ছা, এখানে আবার বলছে 1/3 অংশ। তাহলে 6-এর 1/3 অংশ মানে কত? 2। আর 2 গেছে কত? 10 কিলোমিটার, মানে 2/10। বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো এখানে কি আছে? বাকি অংশ। তাই 3 আর 2 5 হয়। বাকি অংশ গেছে 1/40 সময়। এগুলো কি? এগুলো হচ্ছে ঘন্টা, মানে এটা সময় লাগিয়েছে। এবার মোট ডিস্ট্যান্সকে কী করতে হবে? সময় দিয়ে ভাগ করতে হবে। করলেই গড় গতি, মানে এটাতে ভাগ করতে হবে। তাহলে মোট ডিস্ট্যান্সকে মোট সময় দিয়ে, তাহলে মোট সময় কত? এটা বের করে নেওয়া আগে এলসিএম করে। মোট সময় কত হলো? এ দেখো, এটা কিন্তু ডিস্ট্যান্স ছিল, নিচে ছিল স্পিড, ভাগ করলাম চলে আসলো। তাহলে কত আসছে? এলসিএম 80 আসছে। আচ্ছা, 80 যদি হয় তাহলে এলসিএম 80 না 40? কি বলে?
40 হবে 80 হবে 40 হবে 80 হবে। হ্যাঁ, 40 চলবে। 40 যদি হয় তাহলে এখানে কত 6 হচ্ছে, ওটা 20 দুগুণি যেহেতু। আর এখানে কত আসছে 8 আসছে, আর এটা কত আসছে 1 আসছে। তো টোটাল করলে কত আসছে? 15/40। তাহলে 15/40। তাহলে মোট ডিস্টেন্স ছিল আমার কত? মোট ডিস্টেন্স আমাদের হর করে এসেছিলো কত? এখানে করছি 6। মোট ডিস্টেন্স ধরেছিলাম হর করে 6, আর আমার সময় লাগলো টোটাল কত? 15/40 ঘন্টা। তাহলে মোট ডিস্টেন্সকে মোট সময় দিয়ে ভাগ করব। তো এই 40টা নিচে না লিখে উল্টে যায়, উপরে হয়ে যায়। এই 40 হয়ে গেল, 3 পাঁচা 15, 5 আটে 40, 3 দিয়ে কাটলে 2 হবে 3 দুগুণি 6, তাহলে 8 দুগুণি 16। এই অঙ্কটা আর একটা প্রসেসেও তোমরা করতে পারো। কি প্রসেস? এলসিএম মেথড। এলসিএম মেথড যেমন এফিসিয়েন্সি করি ওইভাবেও করা যেতে পারে। এখানে টাইমটা আসবে কেমন দেখে নাও। একটু বাজে হবে এই অঙ্কটা। হ্যাঁ, এই অঙ্কটা একটু প্রবলেম হয়ে যাবে, মানে প্রবলেম না, হিসাবগুলো বাজে হবে। আর 40 কোনো প্রবলেম হবে না আশা করি। দেখি 20, আর এখানে বলছে কত 20, 10, 40। আর করার দরকার নেই, ঠিক আছে। ও হিজিবিজি, তখন আমি এখানে যখন এলসিএম করে 40 আসবে, তো 40-এর যখন 1/3 করবে তখন আর ভাগ যাবে না, জ্বালা আছে, তখন 120 ধরে নিতে হবে। ওই জন্যই বললাম তো। করার দরকার নেই, তখন হয়তো মাথার উপর দিয়ে চলে যাবে। 79 দেখো, পি এর মান কিউ এর থেকে 10% কম। কি বলছে? পি এর মান কিউ এর মান থেকে, তাহলে পি এর মান কিউ এর থেকে 10% কম। 10% কম ফ্র্যাকশন করো, কত হয়? 9:10। 1/10। 10 কিউ এর থেকে কম, তাহলে কিউ যদি 10 হয় তাহলে 1 কম, মানে 9:10। আচ্ছা, কিউ এর মান 125-এর থেকে কম। কিউ এর মান আবার কি বলছে? 125 থেকে 10% বেশি। তাহলে 125-এর থেকে 10% মানে কত হবে? করলেই তো পেয়ে যাবো, রেশিও তো পেয়ে গেছি। তাহলে কিউ এর মান বলছে 125 থেকে 10% বেশি। 10% বেশি মানে কি? 1-এর মানে 11/10 কি? বলতে পারছো না এরা? 10% বেশি মানে কি? 10 থেকে 11 হয়েছে, মানে 110%। 25 মানে তো তাহলে 110% যা ইচ্ছা। তাহলে 125 এটা, 125 এটা। তাহলে এখানে কত? 2, আর এখানে কত? 137.5 তাই তো। ওখানে 25। আরে বাবা, যোগ করেও করতে পারো, কোনো ব্যাপার না। 125-এর 10% বেশি মানে 12.5, 1 টাকা দশমিক। তাহলে যোগ করলে 137.5 কত? তাহলে কিউ মানে হচ্ছে 137.5, ঠিক আছে। তো 10-এর কত গুণ? এটা কত গুণ 10-এর? কত গুণ 10-এর? 1.75 গুণ 13.75। 13.75 হবে। দেখো, যদি নাও পারো, এটা কি বুঝতে পারছো তোমরা? না পারছো না? হলে আবার করবো, দেখো। 100 ধরে দাদা করে দাও, তাহলে একবারেই সুবিধা হবে করেছি, সবার। চলো একবারেই করেছি। কিউ এর মান হচ্ছে 125, তার 10% বেশি মানে 11/10। আর এইটা আবার কি? এর থেকে 10, এই যে কিউ এর মান, এটা হচ্ছে কিউ এর মান। কিউ এর মানের থেকে 10% কম কি? পি। তাহলে 10% কম মানে কত? 90%। 90 বা 9/10, বুঝতে পারছো এবার? না, আরও ইজি করে দেন এক লাইনে। চলো, কি বুঝলে? প্রথমে কিউ এর ভ্যালু বের করলাম, 125-এর 10% বেশি, তার মানে কি? 10% বেশি মানে 110%। তাহলে 125-এর 110% মানে 110/100। চলো, তারপরে বলছে পি এর মান কিউ এর থেকে 10% কম, মানে এই যে মানটা আসবে তার থেকে 10% কম মানে কি? 90%। 90% মানে কত? 90/100। আরও সোজা করে দিলাম, 0 আউট 0 আউট 0 আউট 0 আউট। তাহলে ওপরেগুলো গুণ করো, ছোটো করে করার দরকার নেই, গুণ করো তাতেই হয়ে যাবে। করো, ছোটো করো একটু, নাহলে আবার টাইম নষ্ট হয়ে যাবে হয়তো। তাহলে এখানে করলে আসছে 25 দিয়ে কাটলে 4×25 100, এখানে 5×25 পয়েন্টে একটাই তো আছে মনে হয়। আর পয়েন্ট দিয়ে কটা আছে? পয়েন্ট দিয়ে 2টো আছে, আর 75টাই আসবে। 11 মাল্টিপল দেখো 11-র মাল্টিপেল দেখো, এর ভিতরে কোনটা আসছে। তাছাড়া গুণ করো না, কত সময় লাগে গুণ করতে? 5 11 5 নং 45, 5 নং যদি 45 হয় কত হবে? এইটা হবে তো নাকি? 11 দিয়ে গুণ করা খুব সোজা না?
45কে 11 দিয়ে গুণ করা খুব সহজ তো নাকি? এইটা হয়, হ্যাঁ, মিডিলে যোগ করে পাঠিয়ে দিলে হয়ে যায় 495। একে যদি 4 দিয়ে ভাগ করি কত হবে? 4 14 56, বেশি হয়ে যাচ্ছে, এটা তো হবেই না। 4 14 56। 123.56। হুম, তাহলে 4 অক্ষে 4, তারপরে দেখো 9-এর ভিতরে কবার যাচ্ছে? 2 বার যাবে, তার মানে বোঝা যাচ্ছে যে এটা হবে না, এটা অ্যান্সার। বরং 48 হুম, চলো 240 টাকায় একটি দ্রব্য বিক্রি করে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 220% লাভ? কিচ্ছু না, 10% ক্ষতি মানে 90% বিক্রি করে, সেই 90% মানে ক টাকায় বিক্রি সেটা? 240 টাকা। 20% লাভ মানে কত পার্সেন্টে বিক্রি করবে? 120%। 12/10। তাহলে 120 মানে কত? 120। 320। আরে বাবা, এরও পার্সেন্ট আছে, এরও পার্সেন্ট আছে, পার্সেন্ট কেটে যাবে তো, ঠিক আছে? তাহলে এখানে কত আছে দেখো, 0 আউট 0 আউট, 3 4 12, 3 3 9, আবার 3 দিয়ে কাটলে 80। 3 8 24, 80, তাই 4 8 32, 320। 320। অপশন নাম্বার ডি। নেক্সট। আর নেই? না, নেই। খুব সুন্দর সুন্দর অঙ্ক ছিল, অঙ্কগুলো কিন্তু পরীক্ষা ওরিয়েন্টেড, অঙ্কগুলো ভালো, প্র্যাকটিস সুন্দর চাই। আবার রাতে ক্লাসে আসবে, রাতে ক্লাসে আসবে, রাতের ক্লাসে কী হবে আজকে? সায়েন্স। রাতের ক্লাসে হোল সায়েন্স হবে, হোল সায়েন্স আলোচনা। আর আলোচনা মানেই জানো কোন লেভেলের হয়, যারা ভালো করে শুনলেই আনসার ওখান থেকে আসবে কোশ্চেন। এসআইয়ের এক্সামে বুঝতে পেরেছিলে, ঠিক আছে? আচ্ছা, মনে আছে তো একটা জিনিস, দেখি এদের মনে আছে কিনা, গন্ধকের কালার কি? যারা ক্লাস করেছিলে কেউ ভুলবে না, এইটা সব কিছু বলে। আরেকটা কি, আরেকটা কি বলেছিলাম, ব্রোমিনের কালার কি? লাল। হ্যাঁ, এটাও ভুলবে না, এগুলো সব বলেছিলাম, তাই না? পুরনো কী সব বলেছিলাম। যাই হোক, চলো, উদ্যোগটা আমাদের শিখতে হবে না। ভিডিওটা আপলোড হবে রাত্রে 10টার পরে গিয়ে, ভিডিও দুটো আপলোড হবে, হ্যাঁ।